আমি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। মাঝরাত্রিতে ঘুম ভেঙে গেছে। পাশে ফিরে দেখি বর বিছানায় নেই। ড্রিম লাইটের আলোতে বুঝলাম সে রুমেও নেই। বাথরুমের দিকে এগিয়ে গেলাম, সেখানেও নেই। বাথরুমের চাপ সইতে না পেরে বাথরুমে ঢুকলাম। বাথরুম শেষ করে বাহিরে গিয়ে দেখি বারান্দার এক কোণে দাঁড়িয়ে আমার বর হাস্যোচ্ছলে ফোনে কথা বলছে। ওকে বিরক্ত করলাম না, কিন্তু আমার আর সহ্য হলো না। দম বের হয়ে আসছিল। চুপচাপ বিছানায় এসে বালিশ আঁকড়িয়ে কান্না করতে লাগলাম। মনকে বুঝ দিচ্ছিলাম আমার কপালটাই পোড়া। স্বামীর ভালোবাসা আমার কপালে নেই। ধর্মে তো পুরুষ মানুষের 4 বিয়ের পারমিশন আছেই। কান্না করতে করতে বিছানায় শুয়ে গেলাম। সকালবেলা বরের চিৎকারে ঘুম ভাঙলো। শালি ফকিন্নির বাচ্চা, আর কত ঘুমাবি? নাস্তা বানাবে কে? ঘরের কাজ করবে কে? এই শরীর নিয়ে উঠলাম। ঠিকমতো হাঁটতে পারছিলাম না। চুপচাপ রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে মন দিলাম। নাস্তা বানিয়ে টেবিলে রেডি করে দিয়েছি। আমার বর এসে নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। ইদানিং স্বামী আমার বিছানায় আসে না, গেস্ট রুমে থাকে। ওর আর সময় হয় না একটাবার আমাদের খোঁজ নেওয়ার। আমি আর ওর কষ্ট বাড়াইনি। আমি একা একা ঘরে থাকতে শুরু করেছি। বিয়ের প্রথম বর আমাকে খুব ভালোবাসতো, সব কিছু ঠিকমতো খেয়াল রাখতো, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয় না। আমি যখন প্রেগনেন্ট হই, আস্তে আস্তে সব কিছু পাল্টে যেতে থাকে। আমি অসুস্থ হয়ে পড়ি। আমার চেহারা রুক্ষ, শুষ্ক, মলিন হয়ে যায়। যে চেহারা দেখে আমায় বিয়ে করেছিল, বাচ্চা গর্ভে আসার পর চেহারা আর আগের মতো নেই। এজন্যই হয়তো স্বামীর ভালোবাসা পায় না। গত সোমবারে মাংসে লবণ একটু বেশি হয়েছে, মনে হয় ভুলে 2 বার দিয়ে ফেলেছি। শাশুড়ি বলল, নবাবজাদির রান্না করার সময় মন কোথায় থাকে? 1 কেজি মাংসের দাম কত জানিস? কত টাকা ইনকাম করিস? স্বামী শাশুড়ি কথায় পুরুষত্ব প্রমাণ করতে চুলের মুঠি ধরে আমার গালে এমন একটা চর মারলো, ঠোঁটের কোণ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। আমি অসহায়ের মতো চোখ ছলছল করে তাকিয়ে আছি। তারপর চুপচাপ রুমে গিয়ে কান্না করলাম। আল্লাহর কাছে বলতে লাগলাম, আর কত পরীক্ষা নেবে ধৈর্যের? আমি যে আর পারছি না। আমার আব্বা রিকশা চালক। বাবার মুখের দিকে চেয়ে বাড়িও যেতে পারি না। সব মুখ বুঝে সহ্য করি। আমার অনাগত পেটের সন্তানটা, তার কি দোষ? পৃথিবীতে আসার আগেই এত কথা শুনতে হচ্ছে। ইচ্ছে করছিল নিজের পেটে নিজে ঘুষি মারি, গলা টিপে মেরে ফেলি। এই পরিবারের মানুষগুলো জানোয়ার, হিংস্র পশুর মতো। এদের মনুষ্যত্ব বলে কিছু নেই। বুক ফুলিয়ে কান্না করতে লাগলাম। রাতের বেলা আমার স্বামীকে খুঁজে না পেয়ে আমি উঠে আমার দেবরের রুমের দিকে গেলাম। দরজার ফাঁক দিয়ে চোখ দিতে লাগলাম। আমার স্বামী আর আমার যা অন্তরঙ্গ অবস্থায়। আমি যে তাদের দেখে ফেলেছি, তারা বিষয়টা বুঝে গেছে। আমার বর বিছানা থেকে উঠে আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। ওই মুহূর্তে আমার বরের গায়ে কোনো কাপড়ই ছিল না, শুধু একটা গেঞ্জি আর লুঙ্গি। পেছনে পেছনে আমার যাও আসে, কোনোরকম অন্য একটা গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে, বটি নিয়ে আসো। উনি বটি নিয়ে আসে আর আমার গলার কাছে ধরে বলে, যদি কখনো কাউকে বলিস বা চিৎকার করিস, মেরে ফেলবো। আমি ওই সময়টাতে অনেক অসহায় ছিলাম আর মৃত্যুর ভয়ে চুপ ছিলাম। তারপর আমাকে রুমের মধ্যে বসিয়ে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। তারপর আমার যা গোসল করতে ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর গোসল করে এসে আমাকে কোরআন ধরায়, আর আমার বর ওই অবস্থায় বটি নিয়ে পাশে বসে আছে। আমাকে কোরআন ধরে বলতে বলে। আমিও জীবনের ভয়ে কোরআন ধরে বলি, ঠিক আছে, আমি কাউকে বলবো না, শুধু আমার সন্তানকে পৃথিবীতে আসতে দাও। তারা ঠিক আছে বলে আমাকে ছাড়ে। অনেকক্ষণ কান্না করলাম। ওই সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে আমি কাউকে আর কিচ্ছু বলিনি। শুধু নামাজ পড়ে আল্লাহকে বলতাম, আর ভয়টা ছিল কোরআন ধরেছি তাই। আর শত কষ্ট হলেও আমি নামাজ ছাড়িনি। পরের দিন সকালে সব নর্মাল। এমন ভাব যেন আমার স্বামী আর যা কিছুই জানে না। কয়েকদিন পর জানতে পারলাম আমার যা কনসিভ করেছে। রাতের বেলা আমার বর আমার যাকে বলছে যে বাচ্চা নষ্ট করে ফেলো। আমার যা বলছে, 3টা করলাম, আর কটা করব? এটা রেখে দেই, তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দেব। এটা নিয়ে আমার বর আর তাদের মধ্যে ঝগড়া হয়। তারা 10 দিন আর কেউ কারোর সাথে মাতেনি। তো আমার যা ইদানিং আর আমার সাথে তেমন ভেজাল করে না। 2024 সাল শুরু হলো। আমার যায় 7 মাস। এখন আর আমার যা মনে হয় শারীরিক সম্পর্ক করতে পারে না। একদিন আমাকে আমার যা বলে, আমি অসুস্থ হওয়া পর্যন্ত ওর সাথে সহবাস করিস। কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। বলতে গেলে ওই ঘটনার পর থেকে আমার বর আর যা সব কিছু ওপেনলি করে। আগে আমার থেকে লুকাতো, এখন আর লুকায় না। যা করে সামনাসামনি। আমার বুকটা ফেটে যেত। মাঝে মাঝে তারা চুমু খেত আমার সামনেই। লজ্জা লাগছে আমার এগুলো বলতে। কিছুদিন পরে আমার জায়ের মরা বাচ্চা হয়। ওই দিন আমার অনেক খুশি লেগেছে। আমি তাকে বললাম, আপনি ঠিকমতো বাচ্চাও জন্ম দিতে পারেন না, আসলে পাপ বাপকেও ছাড়ে না। ওমা, সে আমার বরকে বলে দেয়। বর রেগে মেগে এসে আমাকে অনেক মারে। আমার কোনো কথাই শুনলো না। মার খাওয়ার পর আমি বিয়ের 3 বছরের এই প্রথম একা একা বাপের বাড়ি চলে যায়। পরের দিন আমার বর আমায় নিতে আসে। যদি কিছু বলে দেই, আমার বাবা বলে দিল, আমার মেয়ে তোমার সংসারে যাবে না। আমার স্বামী আমার আব্বার সাথে অনেকক্ষণ রাগারাগি করে, তারপর সে চলে গেল। আমার স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর আমার বাবার বুকে ব্যথা উঠে। ওখানে আমার বাবা মারা যায়। তারপর থেকে আমি বাপের বাড়িতে থেকে গেলাম। 40 দিন হলো।
মন দিল অনেক খারাপ ছিল। মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা সরে যায়। আসলে যার বাবা নেই সে বুঝবে কি করে বাবা কি জিনিস। তারপর আমার স্বামীর সাথে কথা বলে আমি আবার শ্বশুর বাড়িতে চলে আসলাম। আমি বাসায় ঢোকা মাত্র আমার যা আমার সাথে ঝগড়া করে অনেক অনেক জোরে জোরে কথা বলে, যা বলার মতো না। আমার গায়ে হাত তুলে ঝগড়ার এক পর্যায়ে আমার যা ওয়াশরুমে ঢুকে ওখানে পিছলে খেয়ে ওয়াশরুমের ভেতর পড়ে গেল। পড়ে যাওয়ার শব্দ শুনে আমি দৌড়ে গেলাম। আমার যা শুধু ও মাগো বলে চিৎকার করছিল। আমি গিয়ে তাকে ধরলাম, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলাম। আমি অনেক সেবা যত্ন করি, টানা 3 দিন হাসপাতালে ছিলাম। খাবার নেই, ঘুম নেই, অনেক কষ্ট হচ্ছিল। সাথে আমার স্বামীও আছে, তবে আমার সাথে কথা বলে না। 3 দিন পর ডাক্তার আসলো, একটা ইঞ্জেকশন পুশ করলো। ডাক্তার বলল একটু পরে জ্ঞান ফিরবে, আর কোনো ভয় নেই। দেখতে দেখতে কিছুক্ষণের ভেতর আমার যার জ্ঞান ফিরলো। চোখ খোলা মাত্র আমার স্বামী জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছিল? আমাকে দেখে বলল, তোমার বউ আমাকে ওয়াশরুমে ধাক্কা মেরেছিল। আমি কথাটা শুনেই অনেকটাই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। হায় আল্লাহ, কার জন্য কি করলাম? আমার স্বামীর সাথে সাথে আমাকে থাপ্পড় মেরে দিল। আমি কিছু না বলে মনে মনে সিদ্ধান্ত নিলাম আর ওর সংসার করব না, কারণ আমি তিক্ত হয়ে গেছি। তারপর আমার যাকে বলতে শুনি, ওকে ছেড়ে দাও, আমরা বিয়ে করে নিই। কথাটি শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাসপাতালের বারান্দায় এসে কান্না করতে লাগলাম। সম্মানিত দর্শক, কথায় আছে পৃথিবীতে ভালো মানুষের দাম নেই। আসলে ওর কি করা উচিত ছিল আপনারা এই কমেন্ট বক্সে বলুন। বাকি অংশ দেখতে চাইলে আমাদের জানান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।